নমস্কার, নিউজ নায়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয়বারের মতো 7 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য হেরিটেজ ফেস্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই হেরিটেজ ফেস্ট। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করা হবে 7 দিনের এই হেরিটেজ ফেস্টে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের মাধ্যমে যুবকদের মধ্যে জাতীয় সংহতি প্রচারের উদ্যোগ রয়েছে সরকারের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবটি বিভিন্ন রাজ্যের যুবকদের যোগাযোগ, তাদের সংস্কৃতি ভাগ করে নেওয়া এবং দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যুবকরা দেশ এবং রাজ্যের সম্পদ নেশার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। হেরিটেজ ফেস্টে ট্রাইবেল এক্সপোতে প্রদর্শন করা হবে ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। माननीय प्रधानमंत्री जी हमेशा हर जगह विदेश में भी जाते हैं, वो कहते हैं हमारे यहाँ सबसे बड़ा रिसोर्स है हमारा युवा। 60 से 65% युवा भारत में है। तो ये यूथ को लेके वो जैसा प्राउड फील करते हैं, हम भी त्रिपुरा में ये प्राउड फील करते हैं कि हमारा यूथ। খুনের 7 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডের বিচার। বৃহস্পতিবার রবীন্দ্র ভবন চত্বরে মোমবাতি প্রজ্বলন করে প্রয়াত সাংবাদিককে স্মরণ করলেন তাঁর সতীর্থরা। উল্লেখ করা যেতে পারে 2017 সালের 21শে নভেম্বর রাজধানী আগরতলার অদূরে ত্রিপুরা স্টেট রাইফেলসের 2য় নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে খুন হয়েছিলেন সুদীপ দত্ত ভৌমিক। 7 বছর পেরিয়ে গেল সুদীপ হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি 21শে নভেম্বরে। তার মানে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড। একটি প্রগতিশীল সরকার, এর অর্থ হচ্ছে, প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রেটার্নিটিকে মর্যাদা দেয়। এই চারটে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে না। বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতের 9টি থিমের ওপর কাজ হচ্ছে ত্রিপুরায়। এসব থিমের ইনটেক্স স্কোর বাড়ানোর জন্য দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া গ্রাম সংসদের সঠিক তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিস্তর পঞ্চায়েতে বর্তমানে মোট 9টি থিমের উপর কাজ হচ্ছে ত্রিপুরায়। তবে এই থিমগুলোর ইন্ডেক্স স্কোর বৃদ্ধি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরের রাজ্যভিত্তিক কর্মশালায় এই ইন্ডেক্স স্কোর বৃদ্ধির জন্য দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনেক পঞ্চায়েতে আজকে অ্যাকচুয়ালি আমাদের সংকল্প করার দিন, যে অনেক পঞ্চায়েতে আউট অফ যে 7 এই আমাদের 9টা আমরা থিম আজকে বললাম, এক একটা পঞ্চায়েত আজকে এখানে আমাদের মানে সংকল্প নিতে হবে যে কোনো একটা থিমের মধ্যে আমি এটার মধ্যে বেশি এমফেসাইজ করব। তাহলে দেখা যাবে সবাই যদি এইভাবে এক একটা থিম নিয়ে কাজ করে, তো মোটামুটি আমাদের যে 9টা থিম সেটা কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হবে। এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলা হয়েছে। আমরা জানি যে স্কোরগুলো অনেক জায়গার মধ্যে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কি কি বিষয়ে আমাদের সেই মানে সেই ইন্ডেক্স স্কোরটা হয়। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার, হেলথ অ্যান্ড এডুকেশন, ইকোনমিক ইন্ডিকেশন, সোশ্যাল এডুকেশন, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এগুলোর উপর ভিত্তি করে স্কোরটা দেওয়া হয় যে কোনো পঞ্চায়েত। তো তার উপর ভিত্তি করে এখন যদি দেখা যায় কোনো এই থিমগুলোর মধ্যে কোনো জায়গায় কারোর স্কোর কম, সেখানে কিন্তু তার উপর বেশি করে এমফাসাইজ করতে হবে। কাজে আমি খালি করে গেলাম আর আমি আমার এই বিষয়ে আমি মানে আমার নলেজ রইল না যে কোনটাতে আমি উইক, তাহলে লাভের লাভ কিছু হবে না। সব কিছু একসাথে করলে হবে না, কোনোটাই কাজের কাজ হবে না। তো সেটা আমার মনে হয় যারা আধিকারিকরা আছেন প্লাস যারা জনপ্রতিনিধিগণ আছেন তারা এটার ভিতর বিশেষ করে জোর দেবে। এবং সবকটা এখন পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এদিনের কর্মশালায় গ্রাম সংসদের সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রাম সংসদের যে তালিকা সেটাও কিন্তু আমাদের প্রস্তুত করতে, অনেক জায়গায় আমি জানি না ঠিকভাবে প্রপারলি গ্রাম সংসদের যে তালিকা সেটা প্রপারলি তৈরি হয় না। আমি যারা জেলা সভাধিপতিগণ আছেন এবং সহকারী যারা সভাধিপতিগণ আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা
এখানে গ্রাম আপনারা কিন্তু মনিটর করতে হবে। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ভিসি, এটার কিন্তু একটা সিনক্রোনাইজেশন থাকে না, কে কি করছে অনেকের থাকে না। আমি বলবো একদম স্ট্রংলি এটাকে স্ট্রং চেইন সেটাকে মজবুত আমাদের করতে হবে। রাজ্য পঞ্চায়েত আধিকারিকদের প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। এছাড়া সম্পূর্ণ মহিলা পরিচালিত 5টি পঞ্চায়েতকে কেন্দ্রীয় পুরস্কারের জন্য মনোনীত করতে প্রধানমন্ত্রীর দপ্তরের দৃষ্টিও আকর্ষণ করেছেন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার পিলাক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালডো। এদিন পিলাক পর্যটন কেন্দ্রে থাকা মিউজিয়ামটি পরিদর্শন শেষে এলাকার স্বসহায়ক দলের মহিলাদের সাথে মতবিনিময় করেন রাজ্যপাল। শেষে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে পর্যটনের দিক থেকে ত্রিপুরা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে এবং আগামী দিনে পর্যটন শিল্পে ত্রিপুরা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালডো। छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इम्पॉर्टेंट स्टेट है। हर किस्म से ये बाकी के स्टेट्सों से कॉम्पिटिटिव में आगे जाने का बहुत स्कोप है। প্রথমবারের মতো সংসদের অধিবেশনে যোগদান করতে বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যসভার ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। এইমসের ধাঁচে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন করার বিষয়টি রাজ্যসভার অধিবেশনে উপস্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ এবং সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিও সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উল্লেখ করা যেতে পারে আগামী 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন চলবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে রিমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায়, তার জন্য আমি আবেদন রেখেছি। তো আশা করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিকদের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে এসে দাঁড়ায়। অসংগঠিত শ্রমিকদের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করে। অসংগঠিত শ্রমিকদের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করে সরকারের সমালোচনা করে রাজ্য সরকার শ্রমিক বিরোধী মনোভাব পোষণ করছেন বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের ডিডিটি শ্রমিকরা দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও বর্তমান সরকার তাদের ছাঁটাই করে দিয়েছে। স্বাস্থ্য অধিকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পুনর্বহাল করা হচ্ছে না। সারা রাজ্যে শ্রমিক অসন্তোষের কারণেই এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন না। 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় সংসদে ত্রয়োদশ নির্বাচন, জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনো 1.5 বছরের বেশি সময় লাগবে, এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদে ত্রয়োদশ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন সাখাওয়াত। তবে যত দ্রুত
দ্রুত সম্ভব জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করা হবে বলে গত আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 2025 সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু এবার ইউনূস ঘনিষ্ঠ নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার এই ধরনের মন্তব্য প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়েই। আসিফের ব্যাখ্যা ছিল, নির্বাচনের জন্য অনেকগুলি ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন ভোটার তালিকা সংশোধন করা। চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনের ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে যে অশান্তি হয়েছিল সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তার এই মন্তব্যের সমালোচনা করে দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এরপর ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের বাছাই করার জন্য গত 30 অক্টোবর 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে ইউনূস সরকার। সরকারের তরফে জানানো হয়, 6 সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে 2 জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাদের মধ্যে থেকে কোনো একজনের নাম বেছে নেওয়া হবে। কিন্তু তারপর নতুন নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করতে কেন 1.5 বছর লেগে যাবে তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন। এদিকে সরকার গঠনের 100 দিনের মধ্যে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি বলে মনে করছেন সাধারণ মানুষ। স্বাভাবিক কারণে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি কার্যকর না হবার সুযোগে মাঠে নেমেছে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ। সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে 3 সপ্তাহ আগে। কিন্তু তাতে বাংলাদেশের ছাত্র সংঘর্ষের ধারাবাহিকতায় ইতি পড়েনি। রাজধানী ঢাকায় ছাত্রদের 2 গোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে কাঁদানো গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড ছুটতে হলো পুলিশকে। জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরুর পরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে ছাত্রলীগের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষমতার পালাবদলের পরে গত 23 অক্টোবর মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। রাজনৈতিক অচলাবস্থায় প্রায় স্তব্ধ হয়ে যায় বিপ্লব। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি এখন এই ঝুঁকির সম্মুখীন তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আগরতলায় প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মৎস্য চাষীদের বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার মৎস্য দপ্তর থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, দপ্তরের বিভিন্ন আধিকারিক ও রাজ্যের বিভিন্ন জেলার মৎস্য চাষীরা। বিশ্ব মৎস্য দিবস উদযাপন উপলক্ষে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, রাজ্যে প্রতি বছর 85,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন হচ্ছে। চাহিদা আছে 1,17,000 মেট্রিক টন মাছের। 32,000 মেট্রিক টন মৎস্য উৎপাদনের ঘাটতি রয়েছে রাজ্যে। বর্তমানে ঘাটতি মেটাতে বাংলাদেশ সহ বহিরাজ্য থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। এখন উৎপাদন কত আছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে বিভিন্ন পুকুর, অনেক কৃষকের যেটা পুকুর রয়েছে সেই পুকুর, নদী, নালা, খাল, বিল, ছোট বড় জলাশয় যেগুলি আছে সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় 85,000 মেট্রিক টন। কত? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে। আমাদের ডিমান্ড কি আছে? কত মাছ লাগে? প্লাস মাইনাস হয়তো কিছু হবে। আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে, এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে 1,17,000 মেট্রিক টন। কত? রাজ্যের মৎস্য উৎপাদন বাড়াতে কেন্দ্রের কাছে 1350 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে রাজ্যের মৎস্য চাষীদের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা, মাছের খাদ্য বিতরণ, মাছের পোনা বিতরণ, পুকুর নির্মাণ ও পুকুর সংস্কারের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া দপ্তরের দায়িত্বভার নেওয়ার পর তিনি রাজ্যের মৎস্য চাষীদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনায় বছরে 6,000 টাকা করে মৎস্য চাষীদের সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর 2,900 জন মৎস্য চাষীকে সাহায্য দেওয়া হয়েছে এবং এবছর 5,000-এরও বেশি মৎস্য চাষীকে সাহায্য দেওয়া হবে। এছাড়া জলাশয় সংস্কারের জন্য আরো 10,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের মাছ চাষীদের উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা, যে যোজনার মাধ্যমে বছরে
6,000 টাকা মাছ চাষিদের দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং গত বছর আমরা সম্ভবত 2900 বেনিফিশিয়ারিকে দিয়েছি। এই বছর সেটা 5,000-এরও বেশি ফিশ ফার্মার, যারা অ্যাকচুয়াল ফিশ ফার্মার রয়েছে আমাদের রাজ্যে, সেই ফিশ ফার্মারকে আমরা দেব, এটা আমাদের সিদ্ধান্ত রয়েছে। বছরে 6,000 টাকা করে আমরা তাদেরকে সেটা দেব। এর বাইরেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি, পুরো অ্যাসেসমেন্ট করে প্রায় 1350 কোটি টাকার প্রজেক্ট আমরা সাবমিট করেছি দিল্লিতে। আমরা আশা করছি সেই স্যাংশন যদি পাই প্রজেক্টে, তাহলে যাদের কাছে এখনো পৌঁছায়নি তাদের সবাইকে সেই ক্ষতিপূরণ আমরা দেব এবং তাদের পুকুর নির্মাণের জন্য আমরা পয়সা দেব। তো ফিশারি ডিপার্টমেন্টের জন্য হাততালি দিন সবাই। রাজ্যে মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধির জন্য এবং মৎস্য চাষীদের উৎসাহ প্রদানের জন্য দপ্তরের মন্ত্রী যে ধরনের সাহায্য বা ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন, তাতে মৎস্য উৎপাদনের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025 সালের দশম এবং দ্বাদশ মানের বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। সিবিএসই ঘোষিত সূচি অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 8 এপ্রিল পর্যন্ত। ক্ষমা করবেন, 4 এপ্রিল পর্যন্ত। বুধবার গভীর রাতে দশম এবং দ্বাদশ মানের বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই ঘোষিত সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই ক্ষেত্রে দশম শ্রেণীর পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 4 এপ্রিল পর্যন্ত। পরীক্ষার 86 দিন আগে প্রথমবারের মতো ডেট শিট প্রকাশ করেছে সিবিএসই। এর কারণ হলো এবার স্কুলগুলো সময় মতো এলওসি অর্থাৎ প্রার্থীদের তালিকা পূরণ করেছে। এবছর গোটা দেশে সিবিএসই বোর্ড পরীক্ষায় অংশ নেবে 44 লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হবে সকাল 10:30টায়। দশম শ্রেণীর প্রথম পরীক্ষা হবে ইংরেজি বিষয়ের। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি, যেখানে ছুটি দেওয়া হয়েছে মাত্র একদিন। সোশ্যাল সায়েন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারি। কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি বা এআই এর জন্য পরীক্ষা গ্রহণ করা হবে 18 মার্চ। দ্বাদশ মানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি। এক্ষেত্রে দ্বাদশ মানের পদার্থবিদ্যা পরীক্ষার অনুষ্ঠিত হবে 21 ফেব্রুয়ারি এবং রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি। দ্বাদশ মানের ইংরেজি পরীক্ষা 11 মার্চ এবং হিন্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 মার্চ। 4 এপ্রিল শেষ পরীক্ষা হবে মনোবিজ্ঞানের। বোর্ড পরীক্ষার ডেট শিট তাড়াতাড়ি প্রকাশের কারণে শিক্ষার্থীরা অনেক সুবিধা পাবে। শিক্ষার্থীরা আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারবে, যাতে শেষ মুহূর্তে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে না হয় বলে জানিয়েছে সিবিএসই। ডেট শিটে দুটি বিষয়ের মধ্যে পর্যাপ্ত ব্যবধান দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষার তারিখ মাথায় রাখা হয়েছে। প্রবেশিকা পরীক্ষার অনেক আগেই পরীক্ষা শেষ করার চেষ্টা করা হয়েছে। এটি শিক্ষার্থীদের বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার জন্য আরো ভালো সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে বলেও জানিয়েছে সিবিএসই। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরাতেও সিবিএসই পরিচালিত বিদ্যালয় রয়েছে 178টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। রাজ্যের ট্রাফিক ম্যানেজমেন্টকে উন্নত করার লক্ষ্যে রাজ্য সড়ক পরিবহন দপ্তরের তরফ থেকে অন্যান্য জেলার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি দেওয়া হলো সিপাহীজলা ট্রাফিক ইউনিটকে। অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি পেয়ে খুশি ট্রাফিক দপ্তরের কর্মী ও সাধারণ জনগণ। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত
করতে যে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি দেওয়া হয়েছে সেগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থাও আছে বলে জানা যায়। এখন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওভারলোডিং, ওভার স্পিডিং এর জন্য চালান কাটা সম্ভব হবে। তাছাড়া এই গাড়িতে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে অত্যাধুনিক প্রযুক্তিও বিদ্যমান আছে বলে জানিয়েছেন সিপাহীজলা ট্রাফিক ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডিএসপি অনুপ কুমার দাস। ত্রিপুরা রাজ্য সরকার আমাদের যে সড়ক পরিবহন দপ্তরের তরফ থেকে সড়ক নিরাপত্তার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টেরই একটা করে গাড়ি দিয়েছে। তো সিমিলারলি আমাদের ডিস্ট্রিক্টেও একটা গাড়ি প্রোভাইড করছে, যে গাড়িটার নাম্বার হলো TR01N0807। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত পেট্রোপণ্যর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই ব্যতিব্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। এবার তাতে যোগ হয়েছে কয়েক মাস পরপর জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি। গত 2 মাসে 2 বার এবং গত 1 বছরে পর্যায়ক্রমে 4 বার সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করল সরকার। স্বাভাবিক কারণে সরকারের এই ধরনের কৌশলী সিদ্ধান্তে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারের কর্পোরেট স্বার্থনীতির ফলে পেট্রোপণ্য গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেছে অস্বাভাবিকভাবে, তবে তা হচ্ছে ধারাবাহিকভাবে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডে সিএনজি এবং পিএনজির মূল্য বৃদ্ধি করে চলেছে প্রতিনিয়ত। বুধবার থেকে সিএনজি পিএনজির দাম বাড়ল 50 পয়সা। দৃশ্যত সামান্য সয়ে যাওয়ার মতো এই মূল্য বৃদ্ধি। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো 2 মাসের অন্তরালে বাড়ানো হলো এই মূল্য। আগের বার ইউনিট প্রতি 1 টাকা বা তার নিচে ছিল বৃদ্ধির হার। এভাবে বছরে 4 বার বাড়ল দাম। 9 মাসের ব্যবধানে সিএনজি বাড়ল 2.50 টাকা প্রতি কেজি, পিএনজি বাড়ল 1.51 টাকা থেকে 11.96 টাকা। অর্থাৎ গত 2 মাসে 2 বার এবং গত 1 বছরে 4 বার বৃদ্ধি করা হলো সিএনজি এবং পিএনজির দাম। এভাবে গত 3 বছরে সিএনজিতে মূল্য বৃদ্ধি হলো 20.41 টাকা প্রতি কেজি। পিএনজির ক্ষেত্রে দাম বাড়ল 10.05 টাকা থেকে 24.50 টাকা প্রতি কেজি। ধারাবাহিকভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ, যাত্রী ভাড়া সহ সমস্ত ক্ষেত্রে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে বাজারে সমস্ত খাদ্যপণ্য এবং সবজি, ডাল, চাল, তেল, আটা, নুন ইত্যাদি সমস্ত পণ্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। এতে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। তবে এক্ষেত্রে অভিযোগ রয়েছে সরকারি কর্মচারীদেরও। বাজারের মূল্য বৃদ্ধি নির্ধারণ করে যেখানে মহার্ঘ ভাতা নির্ণয় করা হয়, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি এই ধরনের সিদ্ধান্তের আখেরে মহার্ঘ ভাতার সুফল কতটুকু পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মচারী মহল। এই নিয়ে প্রশ্ন তুলছেন পেনশনভোগীরাও। একসঙ্গে মূল্য বৃদ্ধি না করে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি করার মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা ঠেকানো যায় বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। কিন্তু এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জ্বালানি এবং পরিবহন ক্ষেত্রে মূল্য বৃদ্ধির বোঝা নিশ্চিতভাবে বইতে হচ্ছে সাধারণ মানুষকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও বৃহস্পতিবার রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় এক মহিলার। সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ যাওয়ার পথে উদয়পুর খিলপাড়া নানুয়াদি খিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনা তদন্তে পুলিশ। সকাল 7:30 8টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল। কাঞ্চনজঙ্ঘা ট্রেন উদয়পুর থেকে আগরতলা। ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা, দেখতে তো মহিলা কিন্তু এখনো আইডেন্টিফাই হয় নাই। কোনো প্রত্যন্ত এলাকা নয়, জল সংকটে ভুগছে খোদ রাজধানী আগরতলার অভিজাত রামনগর এলাকা। বিষয়টি নিয়ে বারবার শিশু বিহার স্কুল সংলগ্ন ডিডব্লিউএস এর শাখা কার্যালয়ে যোগাযোগ করলেও নিদান পাচ্ছেন না সাধারণ মানুষ। উপরন্তু অভিযোগ নিয়ে গেলেই দুর্ব্যবহার করছেন অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ ঘোষ। মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নাম ভারিয়ে দুর্ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখছেন এই কর্মরত আধিকারিক। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে রাজধানী আগরতলার রামনগর। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে কৃষ্ণনগরের একাংশ। রাজধানী আগরতলার অভিজাত এলাকা বলেই পরিচিত রামনগর এবং কৃষ্ণনগর এলাকা, অথচ দীর্ঘদিন ধরে এই এলাকাগুলিতে পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভুক্তভোগী এই দুটি এলাকার পানীয় জল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন ডিডব্লিউএস এর শাখা কার্যালয়। গত 4 থেকে 6 মাস ধরে পানীয় জলের সংকট থাকলেও এক্ষেত্রে কোনো ধরনের হেলদোল নেই শিশু বিহার স্কুল সংলগ্ন ডিডব্লিউএস এর শাখা কার্যালয়টির।
এরকমটাই অভিযোগ সাধারণ মানুষের। এটা তো আজকে 5 তারিখ ধরেই পাইতেছি না, একদম আয় না। এটা কি সমস্যা কিটা তো আমরা তো আর কইতে পারতাম না। আর পিডাব্লিউডিতে এই জলের এখানে ওয়াটার সাপ্লাই এনে কমপ্লেনও করা হয়েছে বেশ কয়েকবার, কোনো রেজাল্ট পাইছি না। একদম কতদিন ধরে এমন অবস্থা? 5 তারিখ। এদিকে এলাকার এই নিত্যদিনের সমস্যা নিয়ে বারবার শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ের দ্বারস্থ হয়েও সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। উপরন্তু অভিযোগ নিয়ে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ের সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ ঘোষের ওপর আঙুল তুলেছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নাম ভাঁড়িয়েই ডিডব্লিউএস এর এই সহকারী প্রকৌশলী দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এলাকাবাসীর। বিশ্বজিৎ ঘোষের প্রতিপত্তি এতটাই যে তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। শাসক দলের একনিষ্ঠ কর্মী এবং মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ে নিজের মৌরসি পাট্টা কায়েম করেছেন বিশ্বজিৎ ঘোষ। সময় মতো পাইপলাইনগুলি সংস্কার না হবার কারণে পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে গোটা রামনগর এবং কৃষ্ণনগরের একাংশ এলাকা বলে জানিয়েছে শিশু বিহার স্কুল সংলগ্ন ডিডব্লিউএস এর শাখা কার্যালয়ের নিষ্ঠাবান কর্মীরা। জলের পাইপলাইনগুলি সংস্কার করে সংশ্লিষ্ট দুটি এলাকার পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ না নিয়ে শুধুমাত্র দুর্ব্যবহার করে সাধারণ মানুষের মুখ বন্ধ করে সমস্যার সমাধান করতে চাইছেন বিশ্বজিৎ ঘোষ। এই ধরনের আধিকারিকদের দিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকারের পক্ষে কতটুকু সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জনসাধারণের যেখানে রয়েছে সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেখানে নিজের নৈতিক দায়িত্ব ভুলে গিয়ে শুধুমাত্র নেতা, মন্ত্রী এবং রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছানোর ধান্দাবাজ এ ধরনের সরকারি কর্মচারী এবং আধিকারিকদের পাপের প্রায়শ্চিত্ত কিন্তু শেষে করতে হয় সরকারকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে আগামী 26 নভেম্বরের আন্দোলন কর্মসূচি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য নেতা পবিত্র কর, রাজ্য সিপিআইএম নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত, জয় গোবিন্দ দেব রায়, রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 26 নভেম্বর সমস্ত ভারতবর্ষে আন্দোলনের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে চেতাবনী র্যালির আয়োজন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত 2020 সালে 26 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ভারতবর্ষে প্রথম শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল। ভারতবর্ষের 65টি জেলার সঙ্গে রাজ্যের পশ্চিম জেলা আগরতলা সহ বাকি 20টি প্রশাসনিক সাব ডিভিশনের প্রত্যেক জেলাতে জমায়েত সংগঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে। আগরতলা কেন্দ্রীয় জমায়েত রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে সংগঠিত হবে বলে জানা যায়। সেখান থেকে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সভা সংগঠিত করা হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। আমরা যুক্তভাবে বসেছিলাম এখানকার ট্রেড ইউনিয়নগুলো এবং আমাদের সেখান থেকে আমরা ঠিক করেছি আমাদের রাজ্যের আগরতলা হবে পশ্চিম জেলার। চোখ রাখছি খেলার খবরে। বর্ডার গাভাস্কার ট্রফিতে মুখোমুখি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় দুই দল ভারত অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে পার্থ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। ভারত এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ায় 52টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে জয়ী হয়েছে মাত্র 9টি ম্যাচে এবং পরাজিত হয়েছে 30টি ম্যাচে। ভারতীয় দল 2016-17 থেকে বর্ডার গাভাস্কার ট্রফিতে অপরাজিত। ভারত শেষবার এই সিরিজে পরাজিত হয়েছিল 2014-15 সালে। তারপর থেকে অস্ট্রেলিয়া দুবার ভারত সফর করেছে। বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচগুলি শুরু হয় ভারতীয় সময় সকাল 5:30টায়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।